প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত পর্যায় সারণীর একই গ্রুপের যে মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া রয়েছে তা নিয়ে আলোচনা করছিলাম। এবং তোমাদের মনে আছে কি, শেষে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক বলছিলাম যে এই হাইড্রোহ্যালাইড যে অ্যাসিডগুলো আমরা সৃষ্টি করেছি, অর্থাৎ হাইড্রোফ্লোরিক, ক্লোরিক, ব্রোমিক কিংবা হাইড্রো আয়োডিক অ্যাসিড, তারা যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এবং আমরা উদাহরণ হিসেবে দেখেছিলাম যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ফ্লোরাইড এবং পানিতে উৎপন্ন হয়, কিন্তু স্পেশালি এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। একই রকম আরেকটা বিক্রিয়া আমরা দেখেছিলাম যেখানে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলেও কার্বন ডাই অক্সাইড গ্যাসটা সৃষ্টি হচ্ছে। এবং তোমরা খেয়াল করে দেখবে যে শেষের দিন আমি একটা সাধারণ বিক্রিয়া দেখে এসেছিলাম। সেটা দেখতে কিরকম ছিল? সেটা দেখতে এরকম ছিল যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমি যদি এখানে 2HX, ঠিক আছে, এই অ্যাসিডটা জলীয় দ্রবণ হিসেবে দেখাই, তাহলে এখানে আমার কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হ্যালাইড এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। তার মানে এই সাধারণ বিক্রিয়াটা মনে রাখলেই কিন্তু তোমার উপরের দুইটা বিক্রিয়া মুখস্থ করতে হচ্ছে না। তুমি খেয়াল করে দেখো, এখানে হ্যালোজেনের জায়গায় যথাক্রমে তুমি যদি এই যে ফ্লোরিন, ক্লোরিন এসব বসিয়ে ফেলো, তাহলে এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড পেয়ে যাবে। এবং এর পাশাপাশি আমি আরও একটা কথা বলেছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে আমি যদি ক্যালসিয়ামের পরিবর্তে এখানে ম্যাগনেসিয়ামের লবণ ব্যবহার করি, তাহলে খেয়াল করে দেখো যে 2 নং গ্রুপের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম একই রকমের ধর্ম এবং বিক্রিয়া প্রদর্শন করে। কিরকম? আমরা ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে এই মিলটা খুঁজে পাবো। তুমি একটু আগে এই বিক্রিয়াটা দেখে এসেছো যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। আমরা কি বলছি? আমরা বলছি যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর মৌল এবং তারা একই রকমের ধর্ম আর বিক্রিয়াটা প্রদর্শন করে। তাহলে তুমি দেখো, খুব সূক্ষ্ম পরিবর্তন আমরা এখানে এনেছি যে ক্যালসিয়াম কার্বনেটের জায়গায় এখানে ব্যবহার হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। বাকি সব জায়গায় একই রকম আছে, ঠিক এখানেও ক্যালসিয়াম ক্লোরাইডের পরিবর্তে এই পাশে সৃষ্টি হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে তুমি খেয়াল করে দেখো যে এখানে তুমি যদি একই রকম বিক্রিয়া, এখানে বিক্রিয়ক হিসেবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ব্যবহার করেছি এবং এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট, যার ফলে তুমি এদিকে ম্যাগনেসিয়াম কার্বনেট ব্যবহারের কারণে এখানে কার্বন ডাই অক্সাইড পাচ্ছ, আর ম্যাগনেসিয়াম যেহেতু এখানে রয়েছে সেজন্য ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাচ্ছ, আর পানি উৎপন্ন হচ্ছে পাশাপাশি। নিচের বিক্রিয়াটা খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট, এখানে এই কার্বনেটের জন্য এখানে তুমি কার্বন ডাই অক্সাইড পাচ্ছ, আর ক্যালসিয়াম যেহেতু রয়েছে সেখানকার ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, আর পাশাপাশি পানিও উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পর্যায় সারণীর যেই একই গ্রুপের মৌলগুলো রয়েছে তারা যেমন একই ধর্ম এবং বৈশিষ্ট্য প্রদর্শন করে, এবং তার পাশাপাশি তাদের সৃষ্ট যৌগগুলো পরবর্তীতে একই ধর্ম এবং বৈশিষ্ট্য প্রদর্শন করে। আশা করি তোমরা পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে, পরবর্তী চ্যাপ্টারগুলোতে এরকম পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলগুলো দ্বারা একই রকমের কিছু বিক্রিয়া দেখতে পাবে, যেটা তোমাদেরকে বিক্রিয়া মুখস্থ করতে আর কি উৎসাহ দেবে না। কারণ তুমি অলরেডি বুঝতে পেরেছো যে এখানে তুমি যদি একটা সাধারণ বিক্রিয়া বানিয়ে ফেলো, তাহলেই কিন্তু তোমাকে আলাদা আলাদা করে ম্যাগনেসিয়ামের কিংবা ক্যালসিয়ামের বিক্রিয়া মুখস্থ করতে হচ্ছে না। যেমন গত ভিডিও ক্লাসেও আমি 3টা সাধারণ বিক্রিয়া দেখিয়ে এসেছিলাম। এরকম তোমরা চেষ্টা করবে সাধারণ বিক্রিয়া বানিয়ে ফেলতে, যাতে করে একাধিক বিক্রিয়া তোমাকে মুখস্থ করতে না হয়। এবার আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক, একটা এক্সপেরিমেন্ট আছে। এক্সপেরিমেন্টটা হচ্ছে এই বিক্রিয়াটাকে নিয়ে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। এখানে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় সেই বিক্রিয়াটা আমরা এখানে করব। তাহলে আমাদের পরীক্ষণের নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণ। অর্থাৎ আসলে কি এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হচ্ছে কিনা, নাকি অন্য কোনো গ্যাস সৃষ্টি হচ্ছে। এর মূলনীতিটা কি? মূলনীতিটা তুমি ইতিমধ্যে জেনে এসেছো যে ক্যালসিয়াম কার্বনেট লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা অ্যাকোয়াস অর্থাৎ AQ দিয়ে, জলীয় দ্রবণ দিয়ে প্রকাশ করি। তাহলে ভাইয়া গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় আসলে সেখানে কনসেন্ট্রেটেড ব্যবহার করা হয়, অর্থাৎ CONC ব্র্যাকেটে। এটা আসলে এই চ্যাপ্টারের সাথে সংশ্লিষ্ট নয়, তারপর আমি একটু বলি। যেহেতু এখানে লঘু ব্যবহার করছি আমি, তার মানে এখানকার
অ্যাসিডটা হচ্ছে অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ, তাই তো? অথবা তোমার বাংলায়ও মাঝে মাঝে লেখা থাকে যে এটা হচ্ছে লঘু। কিন্তু কখনো যদি আমাদের গাঢ় কোনো কিছু ব্যবহারের প্রয়োজন পড়ে, ব্র্যাকেটে এরকম গাঢ় লেখা থাকবে, অথবা CONC, এটার মানে হচ্ছে কনসেন্ট্রেটেড অর্থাৎ গাঢ়। তাহলে চলো এসবের দরকার নেই, আমরা আমাদের মূল পড়ায় আগাই। এখানে আমরা প্রয়োজনীয় উপকরণ কিছু ব্যবহার করব। তার মধ্যে রয়েছে গোলতলি ফ্লাস্ক, যার তলাটা গোলাকৃতির। এরপরে রয়েছে এখানে থিসল ফানেল। থিসল ফানেল তুমি কেমিস্ট্রি ল্যাবে দেখতে পাবে যে আমরা ফানেল বলতে কি বুঝি। আমাদের সবারই বাসা বাড়িতে কম বেশি ফানেল রয়েছে, যেটা দিয়ে আমরা বোতলে বিভিন্ন ধরনের লিকুইড কিংবা তেল ঢালতে ব্যবহার করে থাকি। তাহলে এখানে থিসল ফানেলও ঠিক একইভাবে কাজ করে। দুইবার সমকোণে বাঁকানো একটি কাঁচের নির্গম নল। এখানে আমরা একটা কাঁচ নল দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে এখানে একবার সমকোণে বাঁকানো হয়েছে, এখানে একবার সমকোণে বাঁকানো হয়েছে। এরকম একটা নল আমাদের লাগবে। কেন লাগবে একটু পরেই আমরা দেখতে পাবো। কয়েকটি গ্যাস জার কিংবা টেস্ট টিউব লাগবে। কয়েকটি আমাদের গ্যাস জার লাগবে, টেস্ট টিউব নয়। আর লাগবে এখানে ছিদ্রযুক্ত ছিপি। তাহলে দেখো আমাদের এখানকার প্যাটার্নটা আমি তোমাদের ভিজুয়ালাইজেশনের জন্য আরেকবার দেখাই যে আমরা কিভাবে এটাকে গঠন করলাম। এই যে খেয়াল করো, আশা করি সবাই দেখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এখানে আমাদের রাসায়নিক যে দ্রব্যগুলো লাগবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পানি। তাহলে প্রথমে আমরা এই গোলতলি ফ্লাস্কটাতে কি করব, এই গোলতলি ফ্লাস্কে কিছু ক্যালসিয়াম কার্বনেটের টুকরা নিব। এখানে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে তুমি ডিরেক্টলি ক্যালসিয়াম কার্বনেট যদি না পাও, সেক্ষেত্রে শামুক, ঝিনুক কিংবা ডিমের খোসা ব্যবহার করতে পারো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি করা হলো, গোলতলি ফ্লাস্কটাতে ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হলো, ক্যালসিয়াম কার্বনেটের কিছু ছোট ছোট টুকরা। আর এখানে ছিপির সাহায্যে, এখানে ছিদ্রযুক্ত ছিপি ব্যবহার করা হয়। এই ছিদ্রযুক্ত ছিপি যে একটা ছিদ্র দিয়ে বা একটা মুখ দিয়ে থিসল ফানেলটাকে প্রবেশ করানো হয়, এবং অপর মুখটা দিয়ে কি করা হয়, একটা সমকোণে বাঁকানো যে কাঁচনলটা, দুইবার সমকোণে বাঁকানো কাঁচনলটা, সেটার একটা প্রান্ত এখানে প্রবেশ করানো হচ্ছে। এই থিসল ফানেলের মধ্যে দিয়ে এবার আমি কিছু পরিমাণ পানি নেব গোলতলি ফ্লাস্কে, এবং এমনভাবে পানিটা নিব যাতে থিসল ফানেলের নিম্ন প্রান্তটা পানিতে, এই নিচের প্রান্তটা পানিতে ডুবে থাকে। আর এই নির্গম নল, এই নলের অপর প্রান্তে আমি গ্যাস জারটাকে নেব। এরপর আমি থিসল ফানেলের ভেতর দিয়ে ধীরে ধীরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রবেশ করাবো। তাহলে দেখো আমি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে যোগ করলাম। আর এটা কি, এটা আমাদের ক্যালসিয়াম কার্বনেটটার সাথে এখন বিক্রিয়া করবে, এবং এই বিক্রিয়ার ফলে যে গ্যাসটুকু সৃষ্টি হবে সেই গ্যাসটুকু বুদবুদ আকারে দেখো নির্গমন নলটা দিয়ে বা নির্গম নলটা দিয়ে বের হয়ে আসছে। এসে এটা কি হলো, গ্যাস জারটাতে জমা হলো। এবং যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা হচ্ছে বাতাসের তুলনায় ভারী একটা গ্যাস, আমাদের বাতাসে অন্যান্য যে গ্যাসগুলো রয়েছে তাদের অপেক্ষা তুলনামূলক ভারী, এই জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাসটা সিলিন্ডারের নিচের দিকে জমা হবে। এবার তুমি কিভাবে শিওর হবে যে এই গ্যাসটা আসলে কার্বন ডাই অক্সাইড কিনা? তাহলে আমাদেরকে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ধর্ম পরীক্ষা করতে হবে। তাহলে এই গ্যাস জারের উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাসটার ধর্ম এবার আমরা পরীক্ষা করব। তাহলে আমি গ্যাস জারটাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস সহ আলাদা করে নিলাম। এবার আমরা কি এখানে গ্যাসের কোনো বর্ণ দেখতে পাবো না, কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাসের কোনো বর্ণ নেই। তাহলে এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে আমি গ্যাস জারে তার বর্ণটা লক্ষ্য করলাম, তার বর্ণ বা কালার আমি দেখতে পাচ্ছি না। কার্বন ডাই অক্সাইড গ্যাসের কোনো বর্ণ নেই, এটা বর্ণহীন একটা গ্যাস। দ্বিতীয়ত, গ্যাস জারের মুখে আমি একটা জ্বলন্ত দিয়াশলাই কাঠি ধরাবো এবং দেখবো যে কাঠিটির আগুনটা নিভে যাচ্ছে। তার মানে সিদ্ধান্ত হচ্ছে তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। কিরকম একটু খেয়াল করে দেখো। এখানে আমরা ঢাকনাটা সরিয়ে দেব, তারপরে এখানে ম্যাচের কাঠিটা ধরবো, জ্বলন্ত ম্যাচের কাঠি। এই ম্যাচের কাঠিটা নিভে যাবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসটা গিয়ে এখানকার আগুনটাকে নিভিয়ে ফেলছে। তার মানে আমরা সিদ্ধান্তে আসলাম যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আগুন নেভাতে সাহায্য করে। এবং তোমরা জানো যে বিভিন্ন অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার, সেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম পরীক্ষা। এখানে একটা টেস্ট টিউব বা পরীক্ষার নলে আমরা চুনের পানি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তার মধ্যে কি করব, উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের যে এখান থেকে আরেকটা নল, সেই নলটা এখানে প্রবেশ করাবো। তার মানে এই গ্যাস জার থেকে কার্বন ডাই অক্সাইড এসে এখানে আসবে।
প্রথমে আমরা সামান্য গ্যাস প্রবেশ করাবো, করানোর ফলে দেখবো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে এবং ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ তৈরি করবে। ফলে এখানকার যে চুনের পানিটা সেটা ঘোলা হয়ে যাবে। একটু পরে আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। এরপরে আমি যদি আরো অধিক গ্যাস মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস এই নল দিয়ে চালনা করি, সেক্ষেত্রে একটু আগে উৎপন্ন ক্যালসিয়াম কার্বনেটটা পানি এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করবে। ফলে চুনের পানিটা আবার পরিষ্কার হয়ে যাবে। অ্যানিমেশনটা একটু খেয়াল করি। এই যে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলাম, করার ফলে খেয়াল করে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এখানে কি করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে সাদা বর্ণের অধক্ষেপ সৃষ্টি করলো। এই জন্য এই চুনের পানিটা কি ঘোলা হয়ে গেল। এবার আমি যদি আরো কার্বন ডাই অক্সাইড দেই, দেখো আরো কার্বন ডাই অক্সাইড যাচ্ছে। এবার চুনের পানিটা পরিষ্কার হয়ে গেল। কেন? কারণ একটু আগে উৎপন্ন ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমার এই নতুন যুক্ত কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করলো, যার ফলে চুনের পানিটা আবার পরিষ্কার হয়ে গেল। তাহলে তুমি খুব সংক্ষেপে মনে রাখবে যে কোনো চুনের পানিতে যখন কার্বন ডাই অক্সাইড চালনা করা হয় সেখানে ক্যালসিয়াম কার্বনেট সৃষ্টি হয়, যার কারণে চুনের পানিটা ঘোলা দেখায়। এবং সেখানে যদি আরো কার্বন ডাই অক্সাইড যুক্ত করা হয়, সেই ক্যালসিয়াম কার্বনেট নতুন যুক্ত কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে, আর ক্যালসিয়াম বাইকার্বনেট পুনরায় চুনের পানিটাকে পরিষ্কার করে ফেলে। তাহলে তোমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে যে আমরা এখানে এই যে নলটা সম্পূর্ণরূপে এখান পর্যন্ত প্রবেশ করাচ্ছি, যাতে একবারে এখানে যে চুনের পানিটা সেখানে গ্যাসটা গিয়ে প্রবেশ করে সাথে সাথে বিক্রিয়া করে ফেলে। এবার আমাদের এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে থিসল ফানেলের শেষ প্রান্তটা যাতে পানির নিচে সবসময় ডুবে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ একটু আগের আমাদের যেই অবস্থাটা, অর্থাৎ একটু আগে ছবিতে আমরা দেখে এসেছি যে একটু আমরা পূর্বের ছবিটাতে চলে যাই তাহলে আমাদের সুবিধা হবে। এই যে এখানকার ছবিটা, এখানকার এই যে থিসল ফানেলের যে নলটা সেটা সবসময় পানিতে ডুবে থাকবে, এই ব্যবস্থা তোমাকে গ্রহণ করতে হবে। এবং গোলতলি ফ্লাস্কটা একটা স্ট্যান্ডের সাথে আটকানো, তা না হলে তুমি বুঝতেই পারছো যে এরকম গোলতলি কোনো ফ্লাস্ক বা কোনো একটা পাত্রের তলা যদি এরকম গোলাকৃতির হয় সেটা তো স্থিরভাবে আমরা বসাতে পারবো না কোথাও, সেজন্য স্ট্যান্ড এবং ক্ল্যাম্পের সাহায্যে এখানে আটকানো হবে। আর একটা কথা আমি একটু আগেই বলেছি যে ক্যালসিয়াম কার্বনেটের পরিবর্তে আমরা শামুক, ঝিনুক, ডিমের খোসা ব্যবহার করতে পারি, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এর পরিবর্তে আমরা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারি। তাহলে এই ছিল আমাদের অফিসিয়ালি চ্যাপ্টার 4 এর সমাপ্তি। আমরা এর পরবর্তীতে চ্যাপ্টার 5 কিংবা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আশা করি চ্যাপ্টার 4টা আমরা খুব সহজেই বুঝতে পেরেছি এবং আমি চেষ্টা করেছি তোমাদের সবগুলো টপিক খুব ভালোভাবে কভার করার। এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা আমাকে পার্সোনালি নক করবে। তাহলে আজকে আমরা চ্যাপ্টার 4 অফিসিয়ালি শেষ করলাম। পরবর্তীতে চ্যাপ্টার 5 এর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।